আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রোম থেকে আসা ফ্লাইটে বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। বিমানের ভেতরে তল্লাশির পর জানালো এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ফেরত দেয়া হলো যাত্রীদের ব্যাগ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। পরিবর্তন আনা হয়েছে গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায়। সিইওর দায়িত্বে স্নিগ্ধ। কারওয়ান বাজার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিদেশগামী কর্মীদের বিক্ষোভ। মার্চের মধ্যে মালয়েশিয়ায় পাঠানোর আশ্বাস সরকারের। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না, দাবি বিএনপির। সংস্কারের নামে কালক্ষেপণ না করার আহ্বান। এবং লন্ডন ক্লিনিকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। সহায়তা করছেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের ডাক্তাররা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ইতালির রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। পুরো বিমান ও যাত্রীদের ব্যাগ তল্লাশির পর নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে রোম থেকে আসা বিমানের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির প্রেক্ষাপটে BG356 ফ্লাইটটি সকাল 9টা 20 মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এতে 250 যাত্রী ও 13 জন ক্রু ছিল। ফ্লাইট অবতরণের পরপরই বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সব যাত্রী এবং ক্রুকে নিরাপদে বের করে আনা হয়। যাত্রীদের টার্মিনালে রেখে বিমানের ভেতরে তল্লাশি চালায় বোমা নিষ্ক্রিয় ইউনিট সহ যৌথ বাহিনী। পরে ঘোষণা করা হয় বিমানের ভেতরে কোনো বোমা বা বোমার মতো বস্তু পাওয়া যায়নি। যাত্রীদের ব্যাগও তল্লাশির পর ফেরত দেওয়া হয়েছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। সবশেষ খবর জানতে আমরা চলে যাচ্ছি তার কাছে। তপু, বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে? ধন্যবাদ মমি। আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত আমরা যে এয়ারপোর্টে সকাল থেকে আছি, এই ঘটনার পরবর্তীতে সবশেষ 12:30টার দিকে আমাদেরকে জানানো হয়েছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে বিমানটিতে বোমা যে হুমকি রয়েছিল সেই বিমানটি সব কিছু তল্লাশি শেষে তারা কোনো কিছু এখন পর্যন্ত বোমা সদৃশ্য কোনো কিছু তারা পায়নি। সম্পূর্ণ নিরাপদভাবে যাত্রীদেরকে তারা নামিয়ে আনতে সক্ষম হয়েছেন এবং পরবর্তীতে তাদের যেমনটা শুরুতে আমরা জানতে পেরেছিলাম যে তাদেরকে প্রাথমিকভাবে তাদের যে হ্যান্ড লাগেজ যেগুলো ছিল সেগুলো বিমান বাংলাদেশের যে ফ্লাইটটি যেটি ছিল BG365 সেই ফ্লাইটে তাদের হ্যান্ড লাগেজ রেখে তারা চলে এসেছিলেন। পরবর্তীতে সেই হ্যান্ড লাগেজ নিয়ে এবং তাদের যে মালামাল রয়েছে সেগুলোর জন্য এখন পর্যন্ত অনেক যাত্রী এখনও ভেতরে অবস্থান করছেন। সেই ইমিগ্রেশন এরই মধ্যে শেষ হয়েছে, তবে লাগেজের জন্য অনেকে অপেক্ষা করছেন আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং বলা চলে আজ সকাল থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পরবর্তীতে যৌথ বাহিনীর সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এখানে কাজ করেছেন এবং বোম ডিসপোজাল ইউনিট পুরো ফ্লাইটটি চেক করেছেন, কোনো ধরনের কোনো কিছু পায়নি বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং বলা চলে গতকাল রাত থেকে যে ফ্লাইটগুলো সকাল নাগাদ পৌঁছার কথা ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন রুট থেকে, সেই ফ্লাইটগুলো সাধারণত কুয়াশার কারণে একটু ডিলে হয়েছিল। সেই কারণে আমরা দেখেছি যে সকাল 10টা নাগাদ যে যাত্রীরা বিভিন্ন রুট থেকে যারা এসেছেন তাদের অনেক চাপ এই বিমানবন্দরে দেখতে পাচ্ছি। এবং যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশ এয়ারলাইন্স যে ফ্লাইটে যে বোমা হামলার যে হুমকির কথা জানানো হয়েছিল, যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে একটি অপরিচিত নাম্বার থেকে এই হুমকির কথা জানানো হয়েছিল, পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য। এবং ফ্লাইটে যে 250 জন যাত্রী ছিল এবং যারা ক্রু মেম্বার ছিলেন তাদের নিরাপদে তাদেরকে সবাইকে বিমান থেকে নামানো হয়েছিল। এবং সব কিছু সম্পর্কে আমাদেরকে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা রয়েছে। সেটি হতে
হয়তো আরও কিছু সময় লাগবে। তবে বিমানবন্দর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, সেই যে ফ্লাইটটিতে বোমার যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল সেই ফ্লাইটে কোনো কিছুই পাওয়া যায়নি, সম্পূর্ণ নিরাপদভাবে যাত্রীরা ফিরতে পেরেছে এবং কোনো ধরনের হুমকি তারা দেখছে না। জি মমি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে অনেক ধন্যবাদ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সকালে নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নামে এখন কোনো পদ নেই। ফাউন্ডেশনের গতি বাড়াতে গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। নির্বাহী কমিটি এখন থেকে সবকিছু পরিচালনা করবে। প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের পলিসি মেকিং এর কাজ করবেন প্রধান উপদেষ্টা সহ 4 উপদেষ্টা। আগামী মার্চের মধ্যে 18,000 কর্মীকে মালয়েশিয়া পাঠানোর আশ্বাস দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। একই সাথে রিক্রুটিং এজেন্সিগুলোকে তাদের টাকা ফেরত দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে রাজধানীর কাউরান বাজারে সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নেন বিদেশগামী কর্মীরা। সেখানে পুলিশের বাধায় মিছিল নিয়ে অবস্থান নেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে। পরে প্রবাসী মন্ত্রণালয় তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। 31 মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীদের মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি শীর্ষক ব্যানারে সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজার সড়কে অবস্থান নেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এ সময় ব্যস্ততম এ সড়ক আটকে বিক্ষোভ করায় পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেন। আন্দোলনকারী বিদেশগামী কর্মীদের দাবি, টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে পারেননি। এমনকি রিক্রুটিং এজেন্সির কাছ থেকে অর্থ ফেরত পাননি তারা। জুলাই আন্দোলনের সময় যেরকম রেমিটেন্স শাটডাউন দিয়ে আমরা জুলাই আন্দোলনের সাথে ছিলাম, তাই আমরা সেটা দিতে বাধ্য হব। যদি আজকে আমাদেরকে কোনো হামলা করা হয়, আজকে যদি আমাদের উপরে কোনো নির্যাতন করা হয়, 2024 থেকে 31 মে থেকে এ পর্যন্ত আমাদের খালি ডেট দিতেছে, কিন্তু কোনো কার্যক্রম হচ্ছে না। মালয়েশিয়াতে না নিয়ে গেলে এ দাফনের কাপড় এটাই শেষ নয়। আমার টাকা ফেরত না দিলে সিন্ডিকেট ভেঙে আগামী মাসেই তাদের মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান আন্দোলনকারীরা। আজকে আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে দাঁড়াইছিলাম, প্রশাসন কেন আমাদের বাধা দিল? আমরা জানতে চাই, আমরা কি আবার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারে ফিরে যাচ্ছি? আমরা জানতে চাই, আওয়ামী লীগ সরকার যেভাবে সবাইকে দমন পীড়ন করেছিল, ঠিক একইভাবে এরাও আমাদের কেন বাধা দিচ্ছে? পরে আন্দোলনকারীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিলে আগামী মার্চের মধ্যেই তাদের মালয়েশিয়ায় পাঠানোর আশ্বাস দেন প্রবাসী কল্যাণ সচিব। সেই সাথে রিক্রুটিং এজেন্সিগুলোকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন তিনি। কিন্তু আমাদের পক্ষে ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলের নীতি নির্ধারকরা জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে বিএনপি। তারা বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ ঠিক হবে না। আরও জানাচ্ছেন মইনুল হাসান। দেশের সবশেষ পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সমমনা দল ও জোটের সাথে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে খেলাফত মজলিসের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বৈঠকের বিস্তারিত জানাতে গিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণ জাতীয় নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। আমাদের এই সারা সময়টা যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি। এর জন্য যেসব সংস্কার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, এই সংস্কারগুলি তো আমরাও চাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব। এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদলে বাংলাদেশের সাথে সে দেশের সম্পর্কের খুব একটা হেরফের হবে না। আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি, মানে অত্যন্ত প্রভাবশালী আর কি। কিন্তু আমি তারপরেও মনে করি না আর কি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কে খুব বেশি
প্রভাব ফেলবে। কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না, এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে। আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদের ওখানেও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। এদিকে দীর্ঘদিন পর দেশে ফেরা যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আবেদ রাজাকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে দেশের জনগণ আর গ্রহণ করবে কিনা তা ভবিষ্যতই বলে দেবে। তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে 18 কোটি মানুষ। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ গণহত্যাকারী দল, আগে গণহত্যাকারীদের বিচার হোক, ক্ষতিগ্রস্তরা ইনসাফ পাক, তারাই রায় দেবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা। বরিশালের হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, আগাছা ও পরগাছা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে। চাঁদাবাজ, দখলদার ও লুটপাটকারীদের আর কেউ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। আমরা বলি আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পান, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন। রাজনীতির নাম যদি গণহত্যা হয় তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। রাজনীতির নাম যদি জনকল্যাণ হয় তাহলে জনগণ যাকে পছন্দ করবে তাকে বরণ করে নেবে। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। লন্ডন ক্লিনিক হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসায় যুক্তরাষ্ট্রের জন হপকিংস হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররাও এই মেডিকেল বোর্ডে রয়েছেন। খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনা করে চিকিৎসার ব্যাপারে পরবর্তীতে কোন পদ্ধতি নেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের সবশেষ স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পর্যালোচনা চলছে। বর্তমানে ঔষধের মাধ্যমেই তার চিকিৎসা চলছে। আপনারা জানেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, উনি এখানে গত 8 তারিখ থেকে ভর্তি আছেন ওনার চিকিৎসার জন্য। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে ওনার চিকিৎসা হচ্ছে। আর প্রফেসর প্যাট্রিক কেনেডির অধীন উনি ভর্তি আছেন। ওনার অধীনে থেকে একটি মেডিকেল বোর্ড, যেটি এই ইউকের বিভিন্ন বিষয়ের মেডিকেল বিশেষজ্ঞ চিকিৎসক এবং জন হপকিন্স এবং নিউ ইয়র্ক বাংলাদেশ সহ তার চিকিৎসকরা মেডিকেল বোর্ডে অংশগ্রহণ করেছে। ওনার সর্বশেষ পরীক্ষা নিরীক্ষার যে রিপোর্টগুলো পর্যালোচনা করেছে এবং পরবর্তীতে আরও কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। স্থানীয় সরকার নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। বরিশালে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার আব্দুল রহমানেল মাসুদ একথা বলেন। এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে যে অনীহা ছিল, সে জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যেই কমিশন কাজ করছে বলেও জানান নির্বাচন কমিশন। বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মুন্সি ওয়াহিদুজ্জামান সহ জেলার 10 উপজেলার নির্বাচন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছে যে আগামী এই বছর 2025 সনের শেষের দিকে অথবা 2026 সনের প্রথমার্ধে ভোট হওয়ার কথা উনি ঘোষণা দিয়েছেন। আমরা মূলত এখন জাতীয় সংসদের নির্বাচন নিয়েই বেশি ভাবছি। ঠিক
সুন্দর, মানুষের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। ভোটার তালিকা হালনাগাদ করতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের হাসপাতাল থেকে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক SM হুমায়ুন কবির। তিনি জানান, জুলাই বিপ্লবের নায়কদের তথ্য হালনাগাদ করতে আগামী 3 ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে একইভাবে চলবে তথ্য সংগ্রহের কাজ। আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। নতুন ভোটার ছাড়াও NID সংশোধনের সুযোগও পাচ্ছেন আহতরা। NID হয়তো সবার হয়নি, কিন্তু কারো না কারোর অন্য কোনো অসুবিধা হয়তো আছে, হয়তো স্মার্ট কার্ড নেই, অথবা হারিয়ে ফেলেছে, অথবা কারেকশন লাগবে। আমরা এগুলো সব করে দেব এবং কালকে পর্যন্ত এটা আমরা বোধহয় 50-এর উপরে চলে গেছে এবং সারা দেশে যেখানেই জেলায় হোক উপজেলায় হোক যেখানে রুগী আছে এই রুগীরা আমরা সেখানে যে ওদের এটা করব এবং অবভিয়াসলি 20 তারিখ থেকে 3 তারিখের মধ্যে আমরা করার চেষ্টা করব, মানে এ মাসের 20 তারিখ থেকে আগামী মাসের 3 তারিখ। যদি এর পরেও লাগে তাহলে আমরা সাপোর্ট দেব। মেহেরপুরের চাষিরা এবার কাঙ্ক্ষিত পরিমাণে টিএসপি এবং ডিএপি সার পাচ্ছেন না। ডিলার ও সাব ডিলার পর্যায়ে সার সংকটের কথা বলা হলেও বেশি টাকা দিলেই মিলছে সার। সংকটের জন্য ডিলারদের দায়ী করছেন কৃষকরা। এদিকে ডিলাররা বলছেন বরাদ্দ পেতে দেরি হচ্ছে, এজন্য প্রশাসনের তদারকি চান তারা। মেহেরপুর থেকে উম্মে ফাতেমা রোজিনার রিপোর্ট, আর জানাচ্ছেন তামান্না জেনিফার। নানা ধরনের সবজি আর বড় মৌসুমের ধান আবাদের জমি প্রস্তুত করতে এখন কৃষকের প্রয়োজন সার, কিন্তু ন্যায্য মূল্যে সার সংকটে ভুগছে মেহেরপুরের কৃষকরা। চাহিদা বেশি থাকায় কালোবাজারে বিক্রির মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, এমন অভিযোগের সত্যতাও মেলে বিভিন্ন অভিযানে। লাইসেন্স বহির্ভূতভাবে সার বিক্রি করছেন অনেকে। বর্তমান আমাদের এলাকায় যা চাষ হয়েছে, আপনার কলা, পেঁয়াজ, আলু, ভুট্টা, এতে আমাদের প্রচুর পরিমাণ সারের দরকার, কিন্তু আমরা সার পাচ্ছি না। ড্যাপ ফসফেট কোনো মোকামে বা ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না, গেলেই বলছে যে সার নাই। কলাতে সার পাইছি না, কপিতে সার পাইছি না, কচুতে সার পাইছি না। সরেজমিনে ব্যবসা প্রতিষ্ঠানের অস্তিত্ব ছাড়াই সার উত্তোলনের প্রমাণও মেলে। সার অবৈধ কি বৈধ আমরা তো জানি না, আমরা নিজে আছি, আমাদের এরা সার বলে পাইছে না, এই দিন আমাদের ধরে দিয়েছে। ডিলারের কাছে গেলে আপনার হয়তো 50% সার বিক্রি করার পরে বলছে সার নাই, সার ফুরিয়ে গেছে। চলতি মাসে জেলায় 1181 মেট্রিক টন টিএসপি, 1442 মেট্রিক টন ডিএপি এবং 1527 মেট্রিক টন এমওপি সার বরাদ্দ দিয়েছে সরকার, যা চাহিদার 54% বলছে ব্যবসায়ীরা। আমাদের টিএসপিটা একটু সমস্যা হয়েছে, যেহেতু গতবার তো সমস্যা হয়নি, এবার তো হওয়ার কথা না, যার জন্য এই মৌসুমটা এক হয়ে গিয়েছে। এক হয়ে যাওয়ার ফলে এবার মানুষের সবাই চাষিদের একসাথে দরকার। সার সংকটে তদারকির দায় কৃষি বিভাগের উপর চাপাচ্ছে বিএডিসি। বিভিন্ন সময়ে অভিযান চালানো হচ্ছে বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন, আর দায়সারা বক্তব্য কৃষি বিভাগের। আমরা যখনই এরকম কোনো সংবাদ পাচ্ছি যে কোনো জায়গায় কেউ অবৈধ মজুত করছে বা অবৈধভাবে রাখছে, ধরে রাখছে, যেখানে কৃষক পাচ্ছে না সেখানে আমরা সাথেই চলে যাচ্ছি। এই সার যদি আমরা সমস্ত সারটাই উত্তোলন করে সঠিক সময় পাই, তাহলে হয়তো আমাদের আগামী বড় সিজন এবং এই মৌসুমে আমাদের 90% ফসল লাগানো হয়ে গেছে ভুট্টা, তা আমাদের খুব একটা সার নিয়ে সমস্যা হবে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় বিএডিসি এবং বিসিআইসি ডিলারের সংখ্যা 100টি। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। আন্তঃজেলা ডাকাত দলের 5 জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। নারায়ণগঞ্জ নৌ পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতরা ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাটের ধলেশ্বরী নদীতে নোঙ্গর করা MV6 সিস্টার 2 জাহাজে উঠে ডাকাতি করে। জাহাজের স্টাফদের অস্ত্রের মুখে মূল্যবান জিনিসপত্র লুট করে। এ সময় স্টাফ মিলন মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়। গ্রেফতারকৃত 5 আসামির সবার নামে একাধিক মামলা রয়েছে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগ সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ। তিনি জানান 2019 সালের এসএমই নীতিমালা সংশোধন করতে হবে। কাঠামোগত পরিকল্পনার অভাবে ক্ষুদ্র উদ্যোক্তারা ব্যবসা প্রসারিত করতে পারছেন না। 2.5 কোটি উদ্যোক্তাকে পিছিয়ে রেখে অর্থনীতি এগোতে পারবে না বলে আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। ইকোনমিক রিপোর্টার্স ফোরামে এসএমই নীতিমালা সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা। কর্মজীবী নারীদের প্রয়োজনীয় সহায়তা দিলে ব্যবসা বাণিজ্য গতি ফিরবে বলে মনে করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুশফিকুর রহমান। আমি অন্য বিষয়ে একটু কথা বলতে সবচেয়ে বড় সমস্যা অবশ্যই অর্থ যোগানের সমস্যা। সিএমএসএমই সেক্টরে যতটুকুই টাকা দেওয়া হয়েছে খুবই কম। সিএমএসএমই যতটুকুই টাকা দিয়েছে এটার এই ক্রেডিট গ্যারান্টি স্কিমে আন্ডারে যদি আমাদের ক্ষুদ্র বা কুটির শিল্পের কোনো লোন পেতে হয় 31টা ডিফারেন্ট ডকুমেন্টেশন লাগে। এই প্রথম প্রতিবন্ধকতাটাই তো আমাদেরকে পিছিয়ে ফেলে দিচ্ছে, স্পেশালি কুটির, ক্ষুদ্র এবং স্মল এন্টারপ্রাইজকে। ডেটাবেসও খুব একটা স্ট্রং না, তো ওইটার জন্য হয়তো পুরো জিনিসটা রিফ্লেক্টেড হচ্ছে না অ্যাকচুয়াল পিকচারটা। প্রত্যেকটা জায়গায় এসএমইটা আন্ডারস্টেটেড। সবাই মিলে যদি আমরা একযোগে কাজ করি আমার মনে হয় এখানে কাজ করার অনেক অনেক বেশি অপরচুনিটিস আছে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে দেশটির 22টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বর্নটা ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে মামলার আবেদন করেন। এতে সই করেন আরও 20টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। বিবৃতিতে তারা বলেন, প্রেসিডেন্ট জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল বিষয়ক আদেশ সই অশোভন, অমার্জিত ও পুরোপুরি অসাংবিধানিক। এই আদেশ জারির মাধ্যমে প্রেসিডেন্ট তার ক্ষমতার বড় ধরনের অপব্যবহার করেছেন এবং এজন্য জবাবদিহিতার আওতায় আনা হবে। দৌড়, দীর্ঘলাফ, উচ্চলাফ, লৌহগোলক নিক্ষেপ, ছোট বাচ্চাদের মার্বেল দৌড়, বালিকাদের ভারসাম্য দৌড় সহ নানা খেলা নিয়ে তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হল 59তম বার্ষিক আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পায়রা ওড়ানো, মশাল প্রজ্বলন, প্রতিযোগীদের কুচকাওয়াজ সহ নানা আনুষ্ঠানিকতায় উপভোগ্য ছিল অনুষ্ঠানটি। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন তাসিন ফেরদৌস আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব এবং সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি SM লাবলুর রহমান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এবার পাটেক্স খেলার খবর। প্রত্যাবর্তনের অবিশ্বাস্য কাব্য লিখে চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকাকে 5-4 গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে 3-1 গোলে পিছিয়ে ছিল তারা। এই জয়ে সরাসরি টুর্নামেন্ট শেষ হলো নিশ্চিত করেছে কাতালানরা। রিপোর্ট SM আশরাফের। কখনো কখনো বাস্তব নাটক সিনেমাকেও হার মানায়। পরিচালকও এমন রুদ্ধশ্বাস ম্যাচের সমাপ্তি এভাবে লিখতে হয়তো দুবার ভাববেন। ইনজুরি সময়ে বার্সেলোনার জয়সূচক গোল, তাতে লিসবনের বৃষ্টি স্বাগতিক দর্শকদের চোখের জলে মিশল, আর সেই বৃষ্টিতে অতিথিরা উৎসবে মাতল। অথচ প্রথমার্ধ শেষে কাতালান শিবিরের চোখে মুখে রীতিমতো অন্ধকার। গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গলিস পাভলিদিসের হ্যাটট্রিকে মনে হচ্ছিল গ্রিক রূপকথায় স্মরণীয় এক জয়ই পেতে যাচ্ছে পর্তুগিজ ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে এটি ছিল তৃতীয় দ্রুততম হ্যাটট্রিক। কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য অভাবনীয় কাণ্ড ঘটালো আর্নে স্লটের শিষ্যরা। নাটকের শুরু 64 মিনিটে রাফিনিয়ার গোলে ব্যবধান 3-2 করে বার্সেলোনা। এরপর রোনাল্ড আরাহো নিজেদের জালে বল পাঠালে আবারও বেনফিকা এগিয়ে যায় 4-2 গোলে।
দম বন্ধ করে ম্যাচে ৭৮ মিনিটে লেভানদোভস্কি নিজের দ্বিতীয় গোল করে আবারও ব্যবধান কমান। একই সাথে এই টুর্নামেন্টের ইতিহাসে পেনাল্টি থেকে যৌথভাবে রোনালদোর ১৯ গোলের রেকর্ডে ভাগও বসালেন পোলিশ স্ট্রাইকার। ম্যাচের নির্ধারিত সময়ের বাকি তখন ৫ মিনিট। এরিক গার্সিয়ার হেডে জালে বল ঢুকলে স্বস্তির বাতাস বার্সা শিবিরে। এরপর রাফিনিয়ার ইনজুরি সময়ের জাদুকরি মুহূর্তে ইতিহাস। তাতে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে মাত্র দ্বিতীয়বার কোনো দল ৪ গোল খেয়েও জয় নিয়ে মাঠ ছাড়ল। এস এম আশরাফ, এটিএন বাংলা। সেন্ট কিটসে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশের মেয়েরা। তাতে ২০২৫ ওয়ানডেতে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা টিকে রইল নিগার সুলতানার দলের। গতরাতে ৩ ম্যাচ সিরিজের শেষ খেলায় জিতলেই নিউজিল্যান্ডকে বাছাই পর্বে ঠেলে বিশ্বকাপের টিকিট কাটবে বাংলাদেশ। ওয়ার্নার পার্কে বাংলাদেশের মেয়েরা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ৬০ রানে। টস হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ ৪৮ ওভার ৫ বলে অল আউট হয় ১৮৪ রানে। এই রান নিয়েই দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ ওভারে ১২৪ রানে অল আউট করে দেয় টাইগ্রেসরা। নাহিদ আক্তার ৩০ রানে ৩ উইকেট নেন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রোম থেকে আসা ফ্লাইটে বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। বিমানের ভেতরে তল্লাশির পর জানালো এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ফেরত দেওয়া হলো যাত্রীদের ব্যাগ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম। পরিবর্তন আনা হয়েছে গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায়। সিইওর দায়িত্বে স্নিগ্ধ। কারওয়ান বাজার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিদেশগামী কর্মীদের বিক্ষোভ। মার্চের মধ্যেই মালয়েশিয়া পাঠানোর আশ্বাস সরকারের। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না, দাবি বিএনপির। সংস্কারের নামে কালক্ষেপণ না করার আহ্বান। এবং লন্ডন ক্লিনিকে ওয়ান স্টপ সার্ভিস হিসেবে চলছে খালেদা জিয়ার চিকিৎসা। সহায়তা করছেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের ডাক্তাররা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।